আর সবাইকে বলে দিবা যে কাদের মোল্লা নত যেন হয় নাই। কাদের মোল্লার কাছে অনেক প্রস্তাব আসছিল, কাদের মোল্লা ভয় পায় না, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কাদের মোল্লা কাউকে ভয় পায় না। এবং কোনো কিছুর বসে মানে কোনো কিছুর প্ররোচনায় কোনো ভয়ে কাদের মোল্লাকে কাবু করা যাবে না বলে উনি সেলের ভিতরে ঢুকে গেলেন। ঢুকে সেলের দরজা লাগাই দিলেন। উনি একটা খয়রি কালারের পাঞ্জাবি পরেছিলেন আর কি, শীতের রাত তখন। আমার বোনরা শেষ মুহূর্তে ওনাকে হাত দিয়ে ছুঁয়ে, আমি ছুঁয়ে বেরোয় আসলাম এবং আমি সবার শেষে বেরোলাম আর কি। উনি তখন বললেন যে দেখো, আমার তো গত পরশু দিনই মরার কথা ছিল। আমি 7টা-8টার সময় আমি রেডি হয়ে গেছিলাম যে আমি আজকে শাহাদাত বরণ করতে যাচ্ছি, আল্লাহর কাছে চলে যাচ্ছি। অত্যন্ত দুঃসহ স্মৃতি। আজ থেকে প্রায় আজকে 2026 সাল চলে, প্রায় 13 বছর আগের ঘটনা। অনেক ঘটনাই আমাদের স্মৃতিতে ঝাপসা হয়ে গেছে, কোনো সন্দেহ নাই। যদিও আমি এই ব্যাপারে একটা রিটেন আর্টিকেল ওই সময়ে সংগ্রাম, সোনার বাংলা সহ যে পত্রিকাগুলো ছিল সেগুলোতে পাবলিশ করেছি এবং কিছু স্মৃতি আমি ওই লেখার মাধ্যমে ধরে রাখার চেষ্টা করেছি। বাট অনেক সূক্ষ্ম, অনেক ছোটোখাটো জিনিস ওই লেখার মধ্যে আসলে আনা যায় নাই, যেগুলো আমার চোখে এখনও ভাসে। আমরা তো হঠাৎ করে 2010 মানে 2013 সালের ডিসেম্বরের 5 তারিখে আমরা দেখা করে আসলাম। ওনার সাথে আমাদের ইউজুয়াল সাক্ষাৎ ছিল, সেই সাক্ষাৎ করে আসলাম। সাক্ষাৎ করে আসার পরে 10 তারিখে আমরা হঠাৎ করে একটা চিঠি পেলাম জেল কর্তৃপক্ষের মাধ্যমে যে আমরা যেন ওই দিন মানে 10 তারিখ 10ই ডিসেম্বর 2013 সালে আমরা যেন আপনার ওনার সাথে শেষ দেখা করার জন্য সন্ধ্যা 6টার সময় আমরা জেল গেটে যাই। এবং হ্যাঁ, চিঠিতে উল্লেখ ছিল, চিঠিটা আমাদের কাছে এখনও আছে যে আমরা যেন যাই। ভালো কথা। কতজন যাব আমরা যোগাযোগ করলাম এক ডেপুটি জেলারের মাধ্যমে। সে বললো যে আপনারা 25-26 জন আসতে পারেন, নো প্রবলেম। তো আমরা গেলাম, প্রায় 23 জনের মতো আমাদের ফ্যামিলি মেম্বার ছিল, সবাই আমরা গেলাম। যাওয়ার পথে রাস্তায় তো একটা বিশাল আকারের রিক্স, আশেপাশে ছাত্রলীগ, যুবলীগ, অমুক লীগ তমুক লীগের লোকজনের তো একটা রিক্স ছিলই। যাই হোক, তারপর আমরা গেলাম, সমস্ত ঝুঁকি উপেক্ষা করে আমরা গেলাম এবং আমরা একে একে চেক শেষ করার পরে উনি আমাদেরকে, মানে আপনি যদি ঢাকা সেন্ট্রাল জেলে যান তাহলে দেখবেন যে ঢাকা সেন্ট্রাল জেলে ঢোকার পরে এরপরে একটা চারকোনা জায়গা থাকে যেখানে চেকটেক করানো হয়। এরপরে হচ্ছে মেন লোহার একটা গেট, ওই গেট দিয়ে ঢুকলে হাতের বামে একটু বামে গেলে পরে ওদের একটা গুদামের মতো আছে। ওই গুদামের পাশ দিয়ে একটা রাস্তা চলে গেছে একদম আপনার যমুনা, মেঘনা সহ বিভিন্ন যে সেলগুলো ছিল ওইদিকে। আর ওই গুদামের একদম গা ঘেঁষে একটা গলির মতো আছে, ওই গলির পিছনে ছিল ফাঁসির আসামিদের সেল। ওখানে 1টা 2টা 3টা 4টা 5টা 6টা 7টা 8টা সেল ছিল। আব্বু 8 নম্বর সেলে ছিলেন। যাই হোক, আমরা আপনার ওই গলি টলি ঘুরে আপনার ওনার সেলের সামনে আমাদেরকে নিয়ে গেল তারা। ড্রেন ছিল, ড্রেনের পাশ দিয়ে ময়লা গন্ধ। যাই হোক, আমরা গেলাম সেখানে। আমি তো তার বছর 2 আগে ঢাকা সেন্ট্রাল জেলে আমি ছিলাম, সো আমি কিছুটা চিনতাম। যাওয়ার পরে আমরা দেখলাম যে ওনার ধরেন যে খুবই ছোট্ট একটা কামরা, ধরেন যে আমার ধারণা এটা 6 ফিট বা 8 ফিট একটা ছোট্ট রুম হবে। সেটার মধ্যে ওই একটা সাদা চাদর বিছানো, নিচে একটা কালো কম্বল বিছানো, তার উপরে একটা সাদা চাদর বিছানো। আব্বু একটা বালিশের উপরে জাস্ট বসে আছেন অথবা শুয়ে আছেন আমার যতদূর মনে পড়ে। এরপরে আপনার তারপরে একটা হাফ পার্টিশন, মানে জেলে যেরকম থাকে বা আপনার আপনি যদি কখনো থানা ভিজিট করে থাকেন তাহলে দেখবেন যে থানার ভিতরে এরকম ছোট্ট একটা সেল থাকে। তো সেলের ভিতরে আপনার হাফ পার্টিশন থাকে। ওই হাফ পার্টিশনের মতো একটা পার্টিশনে আপনার বাথরুম, খোলা বাথরুম, এই পাশ থেকে অবশ্য দেখা যায় না, বাট ওই পাশ থেকে খোলা। উপরে একটা ছোট্ট কালো একটা জানালা, এই আর পুরা আপনার সেল হচ্ছে কালো অন্ধকার। এর মধ্যে উনি শুয়ে আছেন, মশারি টশারি কোনো কিছু নাই। আমরা গেলাম তখন ধরেন সন্ধ্যা 6টা 6:30 বাজে আমার যতদূর মনে পড়ে, ইফ আই এম নট রং। সে তো আর কিছুই জানতো না, উনি জানতেন যে আমরা দেখা করতে আসতেছি। উনি আমাদেরকে দেখে বললেন যে তোমরা চলে আসছো। আমি বললাম জি, চলে আসলাম। এতজন চলে আসছো, মাশাআল্লাহ। এসে দেখে উনি তো আমাদের সাথে তো ওনাদের দেখা সাক্ষাৎ হয়, আমাদের অন্যান্য আত্মীয়স্বজন যারা গেছে তাদের অনেকের সাথে ওনার দীর্ঘদিন দেখা সাক্ষাৎ হয় নাই। উনি খুব খুশি হলেন। উনি বললেন যাক, তাহলে তো আমার শেষ টাইম হয়ে গেছে। যাক, তোমাদের প্রতি আমাদের আমি তো বারবার করে আমাদের কথা বললেন যে আমি ওদেরকে তো অসংখ্য বলছি, অসংখ্যবার আমি বিভিন্ন নির্দেশনা দিছি, আমার আর নির্দেশনা দেওয়ার মতো কিছু নাই। তারপরেও উনি বেশ কিছু নির্দেশনা দিলেন যে আত্মীয় স্বজনের সাথে ভালো বিহেভ করবা, কখনো অসৎ কথা বলবা না, সবসময় স্ট্রেট ফরওয়ার্ড সত্য কথা বলবা।
কখনো অসৎ পথে ইনকাম করবা না, যতটুকু ইবাদত বন্দিগি করো এটা যদি অসৎ পথে ইনকাম করো তাহলে এই ইবাদত বন্দিগি আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। তারপরে উনি আরও বললেন যে যারা আল্লাহ রাস্তায় শহীদ শাহাদাত বরণ করতেছে ওনার ইয়ের প্রতিবাদে, রায়ের প্রতিবাদে বা ওনার ফাঁসির প্রতিবাদে যারা শাহাদাত বরণ করতেছে, মারা যাচ্ছে, বিভিন্ন জায়গায় ক্ষতিগ্রস্ত হচ্ছে, তাদেরকে যেন আমরা সহায়তা করি, তাদের জন্য আমরা খোঁজখবর নেই। তারপরে ওনার কবর কোথায় হবে এই সমস্ত কথা উনি আগেও আমাদেরকে বলছেন, উনি আবারও আমাদেরকে বললেন। সেটা কি খুব খুব সাধারণভাবে বললেন, খুব সাধারণ। ছিল? না উনি খুব সাধারণ ছিলেন, খুব ছিলেন। এরপরে আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তারা তো খুব ইমোশনাল হয়ে গেল, তারা কান্নাকাটি শুরু করলো। আব্বু তো এখানে দরজা খুলে রড ধরে দাঁড়াইছিলেন আর কি। তো একে একে উনি সবাইকে ডাক দিলেন, সবাইকে উনি আদর করলেন। আত্মীয় স্বজন যারা ছিল, ওনার ফুফাতো ভাই, চাচাতো ভাই, আমার বিভিন্ন আত্মীয় স্বজন, মা সবাইকে উনি আদর টাদর করলেন। আমার ইমিডিয়েট বোনের দুই ছেলে জায়েদ আফনান এবং জুনায়েদ, এই দুজন আব্বুর খুবই প্রিয় ছিল। তারা তখন খুবই ছোট ছিল, এখন তারা অনেক বড় হয়েছে। তো ওই দুজনকে আব্বু খুবই স্নেহ করতেন। তো আমার এখনও মনে আছে আব্বু দুজনাকে ধরে আলাদা করে আদর করলেন। এরপরে উনি 45 মিনিটের মতো হয়ে গেল। এরপরে উনি আরও কিছু উপদেশ দিলেন, আমাদের আত্মীয় স্বজন যারা ছিল তাদের সাথে কিছু কথাবার্তা বললেন, বলে আম্মুর সাথে একটু কথা বললেন। কথা বলে উনি বললেন তোমরা চলে যাও, সময় শেষ। ওইদিকে ডেপুটি জেলার বলতেছে স্যার সময় শেষ, 45 মিনিট হয়ে গেছে। যাই হোক আমরা বেরোলাম, আমি সবার শেষে বেরোলাম। উনি খালি আমাকে এতটুকু বললেন যে তোমার চোখে যেন পানি না দেখা যায়। আমি বললাম কি এটা কীভাবে সম্ভব? তো উনি বলেন যে হ্যাঁ, তোমার চোখে যেন পানি না দেখা যায়, তুমি তো বাইরে যায় সাক্ষাৎকার দিবা, ইন্টারভিউ দিবা, বিশ্বের অনেক বড় বড় ক্যামেরাম্যান, অনেক সাংবাদিক তোমাকে জিজ্ঞেস করবে, তুমি কান্নাকাটি যেটা করে এটা আল্লাহর কাছে করবা, কিন্তু এইখানে যেন তোমার চোখে পানি না দেখা যায়। তো আলহামদুলিল্লাহ, যাই হোক, ওনার কথার কারণেই হোক আর ধরেন আমার ওই সময় আল্লাহ তাআলার রহমতের কারণেই হোক, সব মিলাই আমি যাই হোক বাইরে কোনো কান্নাকাটি করিনি। বাইরে আমি সাংবাদিকদের খুবই স্ট্রংলি এবং খুবই বোল্ডলি আমি ফেস করলাম এবং তাদেরকে বললাম যে আব্বু বলছেন যে ওনাকে আজকে ইসলামী আন্দোলন করার কারণে এইভাবে অন্যায়ভাবে ফাঁসিতে ঝুলাই দেওয়া হচ্ছে। উনি যদি আজকে অন্য কোনো দল করতেন তাহলে উনি অনেক আরামে থাকতে পারতেন। উনি বিভিন্ন সময় বিএনপি, আওয়ামী লীগ সহ সবার সাথে আন্দোলন করছেন, কেউ ওনাকে রাজাকারও বলে নাই, কেউ ওনাকে যুদ্ধাপরাধীও বলে নাই। উনি হাসিনার সাথে একসাথে বসে মিটিং করছেন, উনি খালেদা জিয়ার সাথে মিটিং করছেন। উনি বাংলাদেশে এমন কোনো দল নাই, এমন কোনো লিডার নাই যার সাথে তার সম্পর্ক ছিল না। এরশাদ থেকে শুরু করে সবার সাথে ওনার সম্পর্ক ছিল। উনি সে কথাও বলছেন ওই আমাদের ওইখানে যে এইভাবে ওরা আমাকে অন্যায়ভাবে ঝুলাই দিচ্ছে। কারণ শুধুমাত্র আমি ইন্ডিয়ার বিরোধিতা করি, আমরা ইন্ডিয়ার বিরোধিতা করি, বাংলাদেশে আমরা ইসলাম এবং জাতীয়তাবাদের সমন্বয়ে আমরা একটা দেশ চাই, এটা আমাদের মেইন কারণ। আর দ্বিতীয় হচ্ছে আমরা ইন্ডিয়ান আধিপত্যবাদ এই দেশে হতে দিব না। এটা আমরা জামাত ইসলামী বেঁচে থাকলে কোনো দিন সম্ভব হবে না, এটা ইন্ডিয়া বোঝে। এই কারণে তারা আমাদেরকে মেরে ফেলতে চায়। আবু বলে যে এই মারাতেও আমার কোনো আফসোস নেই, আমি তো হার্টের পেশেন্ট, আমি 2 দিন পরে এমনি মারা যেতাম। আমার এখন আব্বুর বয়স তখন 64-65 ছিল। আমি বললো যে আমি এমনি মারা যাবো কয়দিন পরে, আমাকে এইভাবে মারা গেলে তো আলহামদুলিল্লাহ, এটা তো আমার জন্য সৌভাগ্যের বিষয়। যাই হোক, আমরা তো বাসা চলে গেলাম। বাসা চলে যাওয়ার পথে আমি আমাদের ডিফেন্স অফিস যেটা ছিল সেখানে গেলাম, আব্বু কী বলছেন সেটা তাদেরকে জানাইলাম। তারা আবার সেটা প্রেস রিলিজ আকারে বিভিন্ন জায়গায় জায়গায় ছড়াই দিল। আব্বু ওখানে একটা কথা বলেছিলেন আমার এখনও মনে আছে, যেটা প্রেস রিলিজে গেছে। আব্বু বলছিলেন যে নবুয়তের দরজা বন্ধ হয়ে গেছে কিন্তু শাহাদাতের দরজা খোলা আছে। যাই হোক, এরপরে তো ওই দিন চলে গেল। ওই দিন তো সেই রাত্রেবেলায় শিশির মনির সহ আমাদের আমাদের ব্যারিস্টার আব্দুর রাজ্জাক চাচা সহ যে আমাদের ট্রাইব্যুনালের চিফ প্রসিকিউটর যিনি ছিলেন তাজুল ভাইরা সহ সবাই তো এরপরে এটা একটা রিট করলেন। ওনারা ওই যে চেম্বার জজের আদালতে গেলেন, তারপরে সেখান থেকে ওনারা একটা স্টে করা নিয়ে এসে রাত্রি এটা স্টে করানোর ব্যবস্থা করলেন। আমরা তো এটা ঘরে বসে আমি দেখলাম। দেখার পরে যখন ওনারা স্টে নিলেন তখন আমি লাইভে ছিলাম, মানে আমার সাথে একজন ফোনে কথা বলছিল, উনি আমাকে খবরটা দিলেন যে চেম্বার আদালত ওই 10 তারিখের ফাঁসিটা রাত 10টার সময় স্টে করে দিয়েছেন। তখন তো আমরা আলহামদুলিল্লাহ বলে উঠলাম। এবং আমি কয়েকজন সাংবাদিক আমাকে ফোন দিলে তাদেরকে আমি বললাম যে দেখেন, মাওলানা মওদুদী সাহেব তো আগেই বলছেন যে মৃত্যুর ফয়সালা তো আসমানে হয়, জমিনে হয় না। এবার আবার দেখা গেল। তাই আমি বললাম যাই হোক। এরপরে তো পরের দিন গেল, পরের দিন আমরা তো আবার খবর পেয়ে গেলাম, মানে পরের দিন আপনার চললো, শুনানি চললো। 12 তারিখে আবার আমরা দুপুর 12টার দিকে অথবা 11:30টার দিকে আমরা খবর পেলাম যে স্টে খারিজ হয়ে গেছে, ওনার ফাঁসি কার্যকর করতে গভর্নমেন্টের এখন আর কোনো বাধা নাই। ইনফ্যাক্ট আগেও তাদের কোনো বাধা ছিল না, তারা পুরোটা একটা নাটক সাজাইছিল আর কি। যাই হোক, এরপরে তারা পরের দিন তো আবার আপনার
আব্বুকে ফাঁসিতে ঝুলানোর তারা আবার সব ব্যবস্থা নিল এবং যথারীতি আমরা আবার একটা আইনজীবীদের পরামর্শে আমরা কারা কর্তৃপক্ষকে একটা চিঠি দিলাম যে গত ওই দিনের সাক্ষাতের পরে যেহেতু আবার একটা আইনি প্রক্রিয়া হয়ে গেছে, আমরা আরেকবার ওনার সাথে দেখা করতে চাই। এরপরে আমরা আদালত আমাদেরকে জানাইলো, আদালত না তো সরি আপনার কারাগার কর্তৃপক্ষ জানাইলো যে আমরা শুধুমাত্র একদম ক্লোজ ফ্যামিলি মেম্বার মানে ওনার ছেলে, মেয়ে, আম্মু, ওয়াইফ, এই 7-8 জন ওনার সাথে দেখা করতে পারবে। পরের দিন ওই দিনে আবার 6টার সময় না 7টার সময় আমার মনে আছে আবার আমরা গেলাম। তখন মাত্র একটা গাড়িতে করে 2 দিন পর 10 তারিখের পর, এটা 12 তারিখ। 12 তারিখ আপনার সেই সন্ধ্যা 7টা অথবা 6:30 এরকম একটা টাইমে আর কি, অন্ধকার। বাইরে ধরেন এই যে বিভিন্ন ধরনের লোকজন যারা আপনার শাহবাগী এবং যারা আপনার এই ছাত্রলীগ যুবলীগের কর্মীরা, তারা তো ফাঁসি চাই ইত্যাদি নানা ধরনের স্লোগানে ব্যস্ত। যাই হোক, এর মধ্যে অনেক কষ্টে আমরা গেলাম। যাওয়ার পরে ওনার সাথে ওই যাই দেখি যে উনি ঠিক ওই সেই আবার চেকিং, আবার সার্চ করার পরে আবার সেই আপনার হাইটে হাইটে ওই রাস্তা ধরে গেলাম ওনার সাথে দেখা করতে। উনি আমার কাছে ওই দিন মনে হলো যে উনি একটু চেঞ্জ, আমি ঠিক বুঝতে পারলাম না চেঞ্জটা কোথায়, কিন্তু আমার ঢুকেই মনে হলো যে সামথিং ইজ রং। উনি ঠিক আসলে গতকালকে ওনার চেহারা, ওনার আমি যেরকম দেখছি এটা আমার কাছে সেরকম লাগতেছে না। যাই হোক, আমি বাইরেই দাঁড়াই, মানে আমি ওই ইয়েতে ঢুকার মানে ওই পুরো এরিয়াতে ঢুকার একটা গেট, এরপরে হলো ওনার গেট, মাঝখানে একটু ওনার ওই সেলের সামনে সামান্য একটু ধরেন যে একটা চত্বরের মতো জায়গা, চত্বর কালো ময়লা হয়ে কালো হয়ে গেছে, এক পাশে একটা পানির ট্যাপ, ওই চত্বরের মতো একটা জায়গা, ধরেন ওখানে 10-15 জন দাঁড়াইতে পারে এরকম। তা আমরা তো দিন 7-8 জন, এর আগের দিন তো জায়গাই হয় নাই, এর আগের দিন তো আমি বাইরেই ছিলাম, আত্মীয়স্বজন সব আগে দেখা করছে, আমরা যেহেতু নিয়মিত দেখা করি আত্মীয়স্বজনদেরকে আমরা অগ্রাধিকার দিছিলাম। তো ওই দিন তো ভিতরে ঢোকার পরে আমার কাছে তারপরে আমি দরজা দাঁড়িয়ে থাকলাম, আমাকে একজন ডেপুটি জেনারেল বলল, জাহিন ভাই ভিতরে আসেন, আপনি স্যারের সাথে করেন, আপনাদের আজকে টাইম অফুরন্ত, কথা বলেন আপনারা। যাই হোক, এরপরে তো আব্বু আবার সেই কিছু কথাবার্তা বললেন, কিছুক্ষণ কথা বলার পরে কিন্তু আমার কাছে মনে হলো যে উনি ঠিক উনার মাঝে নাই। মানে একটা মানুষের মধ্যে আছে না যে আপনার একটা মানুষ যখন কোনো একটা মানে দিগন্তে বিলীন হয়ে যায়, অথবা ধরেন আল্লাহ রাহে যখন সে নিজেকে উৎসর্গ করে, একটা যে তার চেহারার মধ্যে, এবং আমার কাছে মনে হলো তার চেহারা ঠিক আমি চিনতেছি না। এমনি কিন্তু উনি একটু কালো প্রকৃতির মানুষ ছিলেন, ছোটোখাটো মানুষ ছিলেন। আমার কাছে মনে হলো ওনাকে কেমন যেন আমি একটু আলোকিত মনে হচ্ছে আর কি, আমি ঠিক এটা বুঝাইতে পারবো না। ওনার সেলও আমার কাছে মনে হলো একটু আলোকিত। আমি খুবই অবাক হইলাম, মানে আমি নিজের চোখে ঠিক বিশ্বাস করতে পারতেছিলাম না। আমার কাছে মনে হচ্ছিল যে মানে কোনো একটা অপার্থিব কোনো একটা জায়গায় আমি আসি আর কি। যাই হোক, এরপরে উনি কিছুক্ষণ কথাবার্তা বলার পরে বললেন যে আমি তো তোমাদেরকে সব বলেই দিছি, আমার তো তেমন কিছু বলার নাই, তোমরা চলে যাও। আমার বোনরা তো ধরেন যে অবাক হয়ে গেল, বললো পিছন থেকে জেলার বললো, স্যার মাত্র 10 মিনিট 12 মিনিট গেছে, আপনি কথা বলেন, আপনার 45 মিনিট টাইম, আপনার এখনো সময় আছে এবং আপনার সাথে এটাই শেষ দেখা। সো আপনি কথা বলেন, আপনি স্যার করেন, ভাইয়েরা কথা বলুক, কোনো অসুবিধা নেই, আজকে স্যার কোনো বাধা নেই। আব্বু বললো আচ্ছা ঠিক আছে। আমরাও বললাম যে আপনি কথা বলেন, আমরা থাকি, আমরা তো আমার বোনরা বললো যে এটাই তো শেষ দেখা। তারপরে আব্বু আবার 5-7 মিনিট কথা বলেন, এরপরে আবার উনি বললেন যে তোমরা চলে যাও। আমরা বললাম যে না, আমরা থাকি, আমরা 45 মিনিট কাভার করে তারপরে যাব। কিন্তু উনি যথারীতি 2-3 মিনিট পর আবার বললেন যে চলে যাও। আমি তো একটু বিরক্ত হয়ে গেলাম, আমি বললাম যে কী আপনার সমস্যাটা কোথায়, আমরা থাকি, আপনাকে আমরা ছুঁয়ে ধরে থাকি। তখন উনি বললেন, আমার বোনরাও চিল্লাচিল্লি করলো যে কী ব্যাপার, আপনি চলে যাওয়ার জন্য বলতেছেন, আমরা থাকার জন্য অস্থির, আমরা তো চাই যে সারা জীবন আমরা এইভাবে থাকি। উনি তখন বললেন যে দেখো, আমার তো গত পরশু দিনই চলে যাওয়ার কথা ছিল, মরার কথা ছিল, শাহাদাত বর্ষণ পালন করার কথা ছিল, এবং আমি রেডি হয়ে গেছিলাম। আমি 7টা-8টার সময় আমি রেডি হয়ে গেছিলাম যে আমি আজকে মানে শাহাদাত বরণ করতে যাচ্ছি, আল্লাহর কাছে চলে যাচ্ছি, আমার বাপ মায়ের কাছে আমি চলে যাচ্ছি। কিন্তু আল্লাহরই ফয়সালা, আল্লাহ তাআলার রহমত যে আল্লাহ তাআলা এইভাবে এটা ঠেকাই দিয়েছেন, এটা হাসিনা উনি দেখাই দিলেন যে মৃত্যুর ফয়সালা উপরে হয়, হাসিনা চাইলেও এখানে হয় না। তো বাট আমার এখন আমি আল্লাহর রাহে রুজু হয়ে গেছি, আমি ওইদিকে পুরোপুরি কনসেন্ট্রেশন করে ফেলছি, আমি এখন পুরোপুরি আল্লাহ তাআলার সাথে আমার একটা আত্মিক সম্পর্ক হয়ে গেছে। তোমরা যতক্ষণ
এখন আমি দুনিয়ার কোনো কিছুর আমার আর কোনো প্রয়োজন নেই, সহায় সম্পত্তি ধন কারো কিছুর দরকার নেই। বাট তোমরা হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, তোমরা যে কজন এখানে আসছো আর পারভিনের 2 ছেলে, এই হচ্ছে আমার সবচেয়ে প্রিয়, এবং সংগঠন তো আমার প্রিয়। বাট সংগঠনের সাথে তো আর আমার কোনো কিছু করার এখন কোনো সুযোগ নেই। তো তোমরা যতক্ষণ এখানে থাকবা ততক্ষণ আমার জন্য সমস্যা। আমি বললাম কী সমস্যা? বললো যে আমার আল্লাহ তাআলার সাথে কানেক্ট করতে আমার সমস্যা হচ্ছে, সুতরাং তোমরা চলে যাও, আমার আর তোমাদের কোনো প্রয়োজন নেই। তোমাদেরকে আমি যা বলার বলে দিছি, সংগঠনকে আমি যা বলার বলে দিছি, ডান। আমার সহায় সম্পত্তি, আমার কবর কিভাবে কি হবে সেটা আমি বলে দিছি, সো তোমরা চলে যাও। আমরা তো মানে হতভম্ব হয়ে পড়লাম এই কথা শুনে, এবং পিছনে যারা জেলার টেলার পুলিশ তারাও হতভম্ব হয়ে গেল আর কি এই কথা শুনে। যাই হোক, এক জেলার বললো, স্যার আপনি এটা কি বলেন, আপনি ওনারা স্যার থাকুক, আপনি কথা বলেন, আরও 15 মিনিটের মতো সময় আছে। আবার বললেন যে না তোমরা চলে যাও, এবং আমাকেও নিয়ে ওই কথা আবার রিপিট করলেন, তোমার চোখে যেন পানি আমি না দেখি। আর সবাইকে বলে দিবা যে কাদের মোল্লা নত যেন হয় নাই, কাদের মোল্লার কাছে অনেক প্রস্তাব আসছিল, কাদের মোল্লা নত যেন হয় নাই। কাদের মোল্লা ভয় পায় না, এই দুনিয়াতে আল্লাহ ছাড়া কাদের মোল্লা কাউকে ভয় পায় না, এবং কোনো কিছুর বসে মানে কোনো কিছুর প্ররোচনায় কোনো ভয়ে কাদের মোল্লাকে কাবু করা যাবে না, সে যাই হোক না, সে যেই আসুক না কেন। এটা বলে দিবা সবাইকে, ঠিক আছে? যাও বলে উনি সেলের ভিতরে ঢুকে গেলেন, ঢুকে সেলের দরজা লাগাই দিলেন, যদিও শিখ দেখা যায়। তো যাই হোক, আমার বোনরা তো শেষ পর্যন্ত ওনাকে উনি একটা খয়েরি কালারের পাঞ্জাবি পরেছিলেন আর কি, শীতের রাত তখন। আমার বোনরা শেষ মুহূর্তে ওনাকে হাত দিয়ে আমি ছুঁয়ে বেরোয় আসলাম, এবং আমি সবার শেষে বেরোলাম আর কি। তো উনি এরপরে তো আমরা বেরোলাম যথারীতি, বাইরে প্রচুর আলো, প্রচুর লাইট, সাংবাদিক, ক্যামেরা, গাড়ির হর্ন সবই শুনলাম। এবং ওনার সেল থেকে ওই রাস্তাটুকু আমার কাছে মনে হচ্ছিল যে যে রাস্তাটা যদি শেষ না হইতো, অথবা আমাকে যদি জেল থেকে না বের হইতে হইতো তাহলে কতই না ভালো হতো, কিন্তু আমাকে তো বের হইতেই হলো, কোনো অপশন ছিল না। এরপরে তো রাত 10টার সময় ফাঁসির আমরা শুনলাম। তার আগে আমরা ফরিদপুর রওনা করব, আমাদের বাসার নিচে মগবাজারে জামাত অফিসের উল্টা পাশে আমাদের বাসা, সেন্ট্রাল অফিসের ওইখানে আমাদের বাসায় আমাদের আত্মীয় স্বজনরা সবাই, এই যারা আমরা এর আগের দিন যারা গেছিলো এবং আরও কিছু আত্মীয় স্বজন, সব মিলায় প্রায় 40-50 জনের মতো আত্মীয় স্বজন। আমাদের ওখানে 8টা গাড়ি ছিল, আরও বেশি হবে, 60 জনের মতো। এই আত্মীয় স্বজন 8টা হায়াস গাড়িতে করে আমরা যাব। দৈনিক সংগ্রামের সামনে গাড়ি রাখা, এই সময় ছাত্রলীগ এবং যুবলীগের স্থানীয় আপনার মানে একেবারে চ্যাংরা, একেবারে মানে আপনার মানে রাস্তাঘাটের ছেলেপেলে আর কি, যারা নেশাখোর চান্দাবাজ টাইপের ছেলেপেলেরা এসে আমাদের বাসায় ওই নিচে হামলা করলো। তা আমাদের প্রায় 60-70 জন ছেলেপেলে বাসার নিচে ছিল, ছেলেপেলে বলতে আত্মীয় স্বজন, বয়স্ক সব মিলে, মহিলা টহিলা সহ। তারা তো তাদেরকে পাল্টা প্রতিরোধ করায় তারা পালায় গেল। পুলিশ জাস্ট রেল লাইনের পাশে যে মসজিদ, আমাদের মসজিদের পাশে লুকায় ছিল, তারা এই সুযোগে আইসা এই হই হট্টগোলের ফাঁকে ওদেরকে পলাইতে দিল। আর ইন দ্য মিন টাইম তারা আমাদের ছেলেপেলেদের উপরে লাঠিচার্জ করে আমার ভাই সহ, আমার খালাতো ভাই, ফুফাতো ভাই, মামাতো ভাই সহ গ্রেফতার করে নিয়ে গেল রমনা থানায়। তখন বাজে রাত 9:30 একটু বেশি। তখনও ফাঁসি কার্যকর হয়নি? তখন ফাঁসি কার্যকর হয়েছে। তারা আনন্দ মিছিল করে এসে হামলা করলো এবং পুলিশ এই ঘটনাটা ঘটালো। পুরোটাই একটা পুলিশের এবং ওইখানকার স্থানীয় আওয়ামী লীগ, ছাত্রলীগ, যুবলীগের একটা চক্রান্ত ছিল এটা। তারা আমাদেরকে যেতে দিবে না, এটা হচ্ছে বিষয়। যাই হোক, এরপর তো আমরা থানার থেকে তারপরে আবার ডিজিএফআইয়ের লোকজন, এনএসআইয়ের লোকজন আমাদের বাসায় আসলো। কেন তারা কাদের মোল্লা সাহেবের বাসা, এখানে কি অকারেন্স ঘটছে, এটা যে কাদের মোল্লা সাহেবের বাসা এটা নাকি তারা জানে না। হ্যাঁ, এখানে কি অকারেন্স ঘটছে এই খবর নিতে তারা আসছে। ভালো কথা, তাদের বললাম। তারা বললো যে ভাই আমরা আপনাদের দায়িত্ব নিচ্ছি, আপনারা চলেন। আমি বললাম ভাই আপনাদের দায়িত্ব নেওয়া আমাদের দেখা হয়ে গেছে, আপনারা কী দায়িত্ব নেন, কী সিকিউরিটি দেন এটা, আর আপনাদের সিকিউরিটি ভরসায় তো আমি যাবো না, আমি আমার সংগঠনের নিজস্ব সিকিউরিটি ভরসায় যাব। যদি আমি যাই, আগে আপনারা রমনা থানার থেকে আমার এই ভাই ব্রাদারদেরকে ছুটানোর ব্যবস্থা করেন, তাদের চিকিৎসা করি। এরপরে যদি আল্লাহ তাআলা রহমত হয় এবং তাদের যদি শরীর স্বাস্থ্য অ্যালাউ করে তাহলে আমরা যাব। আমাদের অলরেডি আমরা মেন্টালি এখন আমরা ডেভাস্টেটেড, আমরা তো
আমরা আমাদের বাসার উপরে হামলা হয়েছে, এখানে এসে ছেলেপেলেরা আমরা করছি, এতটুকু নিরাপত্তা আপনারা দিতে পারেন না। আপনারা এখান থেকে ফরিদপুর পর্যন্ত এই এই পদ্মা, তখন তো পদ্মা সেতু হয় না, এই দিক দিয়ে আমরা যাবো, আপনি কীভাবে আমাদের নিরাপত্তা দেবেন? যাই হোক, তারা খুব পুরাপিরি করলো, কিন্তু আমরা বললাম যে ভাই এটা আমরা পরে আগে জানাবো, আগে আমাদের ছুটানোর ব্যবস্থা করেন যারা রমনা থানাতে গ্রেপ্তার হয়েছে। পরে তারা আমার এক বড় মামা ছিলেন, উনি গেলেন সেখানে, যাই তাদেরকে ছুটাইয়ে নিয়ে আসলেন। কিন্তু আমাদের ছেলেপেলে এবং আত্মীয় স্বজন যারা ছিল তারা ভয়াবহ রকমের উন্ডেড ছিল আর কি। অনেকেরই মাথায় কাটা পড়ছে, সেলাই দেওয়া লাগছে, এগুলো করতে করতে রাতে 11টা বেজে গেল। ওইদিকে তো গাড়ি আপনার 10টা 40 না 45-এর দিকে কারাগার থেকে গাড়ি বেরোয় চলে গেল, লাশ। তারা আমাদের হাতে লাশও দেয় নাই। যাই হোক, গাড়ি চলে গেলো। এখন আমাদের পক্ষে তো রওনা করাও সম্ভব না। এদিকে আমরা পরে সিদ্ধান্ত হলো যে আমরা যাব না। আমরা ফরিদপুরে আমাদের ছোটো চাচা ছিল সদরপুরে, তাকে আমরা জানাই দিলাম যে আমরা যাব না। এরপরে আমরা খবর নিতে থাকলাম, দেখলাম যে ওখানে গেল পুলিশ তো পুরা সদরপুর বিস্তীর্ণ এরিয়া পুরো ফরিদপুরে কর্ডন করে ফেললো। আমাদের সংগঠনের আগে লোকজন যারা বিকালের দিকে ঢুকে গেছিলো তারা ঢুকতে পারছে, পরে তারা কেউ যেতে পারে নাই। একটা ওখানে জানাজা হইলো, জানাজা হওয়ার পরে এরপরে তো আমার দাদির পারিবারিক কেউ ছিল না সেখানে? না, আমাদের এই যারা আমরা দেখা সাক্ষাৎ করতে গেছিলাম আমরা কেউ যেতে পারিনি, আক্রমণের কারণে আমরা কেউ যেতে পারিনি, আমরা ঢাকায় ছিলাম। আর বাকি সমস্ত লিডারদের শাহাদাতের ক্ষেত্রে দেখবেন যে তাদের ফ্যামিলি মেম্বাররা যেতে পারছে, কিন্তু আমরা যেতে পারিনি, আমরা ঢাকায় ছিলাম। যার কারণে এটাও একটা আশ্চর্যের বিষয়। যেমন ধরেন, আপনি যদি আপনার কোনো আত্মীয় স্বজন মারা যায় থাকে, তাহলে আপনি বিষয়টা বুঝবেন। সেটা হচ্ছে, আপনি যদি তার মৃত মুখ না দেখেন, তাহলে লাস্ট আপনি তাকে যে জীবিত অবস্থায় যেভাবে দেখছেন, আপনার স্মৃতিপটে কিন্তু ওই মাথাটাই থাকবে। সুতরাং আমাদের কাছে কিন্তু আব্বুর ওই শেষ যে উনি যে শিখ ধরে দাঁড়াইছিলেন আপনার সেলের ভিতরে, আমার কাছে এখনও ওইটাই আমার লাস্ট স্মৃতি। ওনাকে যে আপনার কফিনে করে পরে ফাঁসি দেওয়ার পরে এখানে নিচে, এখানে আপনার কফিন যে সামান্য সময়ের জন্য দেখাইছে ফরিদপুরে সদরপুরে, সেটা তো আমি ভিডিওতে দেখছি, বা অনেকে আমাকে ওখানে তো তখন ইন্টারনেট বন্ধ করে দিছিল। আর তখন তো 2012-13 সালে এত মানে আপনার হোয়াটসঅ্যাপ কিংবা ইয়েতে এত ভিডিও কলেরও চল ছিল না। আমাকে একজন ভিডিও কলে দেখাইছিল, ভিডিও করে। আমার কাছে ওই ফেসটা আসলে আমার মাথায় নেই, আমার মাথায় এখনও ওই ফেসটাই আছে যে উনি আমাদেরকে বিদায় দিচ্ছেন। এইভাবে আমরা ওই রাত পার করলাম, সারা রাত। ওখান থেকে আমাকে খালি জানাইলো যে এরকম ভোর 4টার দিকে ফজর নামাজ আর্লি হয়ে ওনাকে কবর দেওয়া হয়েছে। এরপরে তো আমরা আমি 3 মাস 3.5 মাস আমি ওই কবরে যেতে পারিনি, ডিউ টু সমস্যার কারণে। আমাকে স্থানীয় পুলিশের ওসি, তারপরে আরও কয়েকজনই ফোন দিয়ে বললো যে বাবারা, আপনি এখন আসতে পারবেন না, আপনি আসলে এখানে নানা ধরনের কোনো ঘটনা ঘটলে আমরা ফেসাদে পড়ে যাব, আপনি কয়েকদিন পরে আসেন। পরে 3 মাস পরে আমি ওনার কবর জিয়ারত করতে পারছি সশরীরে যেয়ে।